স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমরা আসলে একটা আমাদের সার্কিট এলিমেন্টস নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ঠিক আছে, কি এলিমেন্ট নিয়ে লাস্ট আমরা কথা বলছিলাম? আমরা হচ্ছে সোর্স নিয়ে, অ্যাক্টিভ এলিমেন্ট। আমাদের সার্কিট এলিমেন্টস যেটা, সার্কিটকে আমরা সিকেটি দিয়ে লিখি শর্টকাটে। সার্কিট এলিমেন্ট এটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ, না? অ্যাক্টিভ যারা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতে পারে চাইলে, আর প্যাসিভ হচ্ছে যারা কখনোই সাপ্লাই দিতে পারবে না, খালি কনজিউম করবে। তো অ্যাক্টিভ এর মধ্যে আমরা সোর্স, বেসিক্যালি অ্যাক্টিভ মিন্স এখানে আমরা সোর্স ধরতেছি। সোর্স, সোর্সের ভিতরে আমরা আবার দুইটা ভাগ করতেছি, দুইভাবে ভাগ করতেছি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আবার সোর্সকে আমরা বলতেছি ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। ঠিক আছে, আমরা প্রথমে সব আইডিয়াল সোর্স চিন্তা করতেছি। তাহলে আইডিয়াল ভোল্টেজ সোর্স কিভাবে দেখাবো? দিস ইজ মাই আইডিয়াল ভোল্টেজ সোর্স। গোল্লা মানে হচ্ছে কি বলতো? এটা ইন্ডিপেন্ডেন্ট। গোল্লা মানে ইন্ডিপেন্ডেন্ট সার্কেল। আচ্ছা, আর ভিতরে প্লাস মাইনাস থাকবে, দ্যাট ইজ আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স প্লাস মানে এই দিক দিয়ে কারেন্ট ও ড্রাইভ করার চেষ্টা করবে এই ডিরেকশনে। ঠিক আছে, প্লাস দিয়ে কারেন্ট বের হবে। আচ্ছা, আর দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স। এটা কি হবে? এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে। ঠিক আছে, অ্যারো যেদিকে সেই দিকে। আচ্ছা, এবং কি ভোল্টেজ সোর্স হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট দিবে রিগার্ডলেস অফ যতই কারেন্ট যাক না কেন, কত কারেন্ট যাবে, যতই কারেন্ট যাক না কেন এখানে কনস্ট্যান্ট ভোল্টেজ আউটপুট দিবে। আর কারেন্ট সোর্স কি? এখানে এর অ্যাক্রসে যতই ভোল্টেজ দিই না কেন সে সবসময় সেম কারেন্ট সাপ্লাই দিবে। এটা হচ্ছে আইডিয়াল, প্র্যাকটিক্যাল অবশ্যই হবে না এরকম। এনিওয়ে, এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সে কি হবে? ডিপেন্ডেন্ট সোর্স আমরা বলছি এটাকে আমরা দেখাবো হচ্ছে ডায়মন্ড দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন এই ডিপেন্ডেন্ট সোর্সটা আসলে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতে পারে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হতে পারে। কেমনে বুঝবো? ভিতরে প্লাস মাইনাস নাকি অ্যারো। প্লাস মাইনাস থাকা মানে কি? এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন বলবো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে, মানে আইদার একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে অর একটা কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে। একটা আমি উড়াধুরা সার্কিট আঁকলাম। ধরো যে আমি বলতে পারি এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আসলে এইখানে যে কারেন্ট যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখে এই কারেন্টের উপর ডিপেন্ড করবে। তাহলে এটাকে নাম দিলাম ধরো আই। তাহলে এটার নাম দিয়ে দিলাম 10i। এখানে যত যাবে এটা আউটপুট কত? এখানে কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, মানে এই না যে এখানে ভোল্টেজটা কারেন্ট। দ্যাট মিন্স আই এর ভ্যালু যদি সাপোজ 1 হয় তাহলে এখান থেকে আসলে প্লাস মাইনাস 10 ভোল্ট পাবো। বুঝা যাচ্ছে আমার কথা? 10i মানে আউটপুটটা কিন্তু অ্যাম্পিয়ার না, আউটপুটটা আসলে প্লাস মাইনাস আছে বিধায় এটা আউটপুটটা ভোল্টেজ হবে, ভোল্টেজ সোর্স। কিন্তু এটা ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? কারেন্টের 10 গুণ। ঠিক আছে, দিস ইজ এ কারেন্ট কন্ট্রোল ফর্ম কি বলেছিলেন? সার্কিট। ওইটা জাস্ট আমি বারবার লিখি, এটা আসলে ইনফর্মাল। ঠিক আছে, এটা জাস্ট ক্লাসে বারবার হয়তো আমি লিখবো না সার্কিট। এনিওয়ে, তো 10i মান এটা আসলে এটা হচ্ছে তাহলে একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এরকম 4 ধরনের কম্বিনেশন হওয়া সম্ভব। ভোল্টেজ কন্ট্রোল একটু রিপিট করব, আমার নেট কানেকশনের প্রবলেম হয়েছিল। কোন জায়গাটা? ডিপেন্ডেন্টটা। হ্যাঁ, এই ডিপেন্ডেন্টটা দেখো এখানে 10i লিখছি, দ্যাট মিন্স এই কারেন্টের 10 গুণ হবে। কিন্তু 10 গুণ এটা আই, এখানে আই আছে মানে আউটপুট যে অ্যাম্পিয়ার হবে তা না, আউটপুট হচ্ছে এখানে প্লাস মাইনাস আছে বিধায় এটা আউটপুট ভোল্টেজ হবে। দিস ইজ এ কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, সিমিলারলি এটা যে মানে কারেন্ট কন্ট্রোল হইতে হবে না, এটা ভোল্টেজ কন্ট্রোল হইতে পারতাম। এখানে এরকম লিখতে পারতাম প্লাস মাইনাস ভি। এখানে আমি 10 মাল্টিপ্লাই করলাম কেন? এটা করলাম কেন না, মানে একটা ভোল্টেজ সোর্সের ভ্যালু 10 ভোল্ট, এখন 10 ভোল্ট কেন? এটা 10 মানে এটা এমন একটা এলিমেন্ট যেটা এটা একটা মানে কি বলবো, একটা মাল্টিপ্লায়ার ফ্যাক্টর আছে আর কি। এখানে 1 হইতে পারতো, 2 হইতে পারতো, বুঝতেছো না? মানে কি বলবো, এই রেজিস্ট্যান্সের ভ্যালু 10 ওহম কেন? এটা প্রপার্টি এটা, তাই না? মানে এখানে ডিপেন্ডেন্ট সোর্সের একটা মাল্টিপ্লায়ার একটা ফ্যাক্টর আছে, কার উপর ডিপেন্ড করে, কত ডিপেন্ড করে একটা রিলেশনশিপ আছে, অত গুণ। ঠিক আছে, সো এখানে আমি ধরো 10 ভি লিখতে পারতাম, তাহলে এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হয়ে যেত। বুঝা যাচ্ছে? স্যার
বলো। স্যার কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাবে না, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে? সোর্সের জন্য উল্টা, সোর্সের প্লাস থেকে বের হয়। তুমি যেটা বলতেছো লোডের কথা বলতেছো, যেমন আমি একটা এক্সাম্পল দিই। কারেন্ট কি হবে, এইভাবে করে ফ্লো করবে না? এখন বলো এখানে প্লাস, এটা মাইনাস। লোডের জন্য ওকে প্লাস টু মাইনাসে ফ্লো করতেছে, কিন্তু সোর্সটা কি হচ্ছে, মাইনাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোচ্ছে। বুঝতেছো? এই জন্য জি স্যার। পাওয়ার যখন বের করবো P ইকুয়াল টু VI, এটা আসবে প্লাস, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়, কিন্তু এটাটা আসবে মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোচ্ছে, এটাটা নেগেটিভ আসবে। হ্যাঁ, একই আসবে কারেন্টের ভ্যালু যেহেতু ধরো 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে দুইটাই 5 কে 5 5 ওয়াট হবে, একটা প্লাস 5 ওয়াট হবে, একটা মাইনাস 5 ওয়াট হবে। এনিওয়ে, তার মানে স্যার সোর্সের পাওয়ারটা নেগেটিভ। হ্যাঁ, সাপ্লাই দিলে, সোর্সের পাওয়ার না, সাপ্লাই দিলে নেগেটিভ। পাওয়ার যদি সাপ্লাই দেয় তাহলে নেগেটিভ হবে। আর একটা কোশ্চেন ছিল সোর্স, বলো। স্যার, আপনার পাশে যে প্রবলেমটা আছে না, প্র্যাকটিস প্রবলেম 1.7, ওখানে আমার হ্যাঁ আমি হ্যাঁ P3টা নির্ণয় করতে কেন 5 ভোল্টকে নেওয়া হয়েছে, 3 ভোল্টকে কেন নেওয়া হয়নি? আচ্ছা আমি আসতেছি, আমি এটা দেখাবো, আমি এটা একটু শেষ করে নিই, আমি আসতেছি। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, আমরা ডিফারেন্ট টাইপ অফ ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে ছিল, এটা কি ভোল্টেজ কন্ট্রোল। এখন যেটা সার্কিটে আঁকা আছে এখানে, এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ধরো আমি এই জিনিসটা কি সবকিছু সেম রাখছি, খালি এখানে সিম্বলটাকে চেঞ্জ করে অ্যারো দিয়ে দিছি। এখন এটা কি বলতো? স্যার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, এটা এখন ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ঠিক কারেন্ট আছে? সোর্স। দ্যাট মিন্স এখানে এখন যে কারেন্টটা যাবে, সেই কারেন্টটার ভ্যালু ইজ ইকুয়াল টু 10V। বুঝাচ্ছে? তো এখানে যে জিনিসটা আঁকতেছি, এটা কি কোনো একক আছে? অ্যাম্পিয়ার। এটা ডিপেন্ড করে, যদি আমার ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হয়, হ্যাঁ, এখানে V ইকুয়াল টু, খেয়াল করে দেখো, এখানে আমি বলতেছি সামথিং, মনে করি এটা একটা সাম কনস্ট্যান্ট A ইনটু, হ্যাঁ, A হচ্ছে আমার এই কনস্ট্যান্টটা। এখন আমি বলতেছি এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ কন্ট্রোল ধরো V আউট। তাহলে দুইটাই ভোল্টেজ, কাটাকাটি গিয়ে A এর কোনো একক নাই, কিন্তু এটা ধরো একটা কারেন্ট, এটা একটা ভোল্টেজ, তাহলে এ কিন্তু এখন একটা একক আছে। দ্যাট মিন্স এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স একটা। ইনপুট কারেন্ট, এটা ধরো 10 গুণ বা 20 গুণ, এ এর ভ্যালুটা হচ্ছে 10 20 ওইগুলো। তাহলে V বাই I, এর কিন্তু এখন একটা একক আছে, এটা একটা রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স ওহমে আসবে একক, ঠিক আছে? আবার যদি এটা উল্টাটা হয়, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হয়, দ্যাট মিন্স আউটপুটটা কারেন্ট, ইনপুটটা সাম ভোল্টেজ। মানে এখানে দেখো, এটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে ইনপুট ধর দিতেছো 1 ভোল্ট, আউটপুট পাইতেছো 1 অ্যাম্পিয়ার, তাহলে এখানে ভোল্ট টু অ্যাম্পিয়ার কনভার্সন হওয়ার কারণে এখানে একটা একক দিতে হবে, তাই না? দ্যাট ইজ 1 বাই R, একটা বা question ওহমের ছিল। উল্টাটা সিমেন্স, ঠিক আছে, বা মহ বলি আমরা কি, ওহমের উল্টাটা কি বলি, কন্ডাক্টেন্স, তাই না? রেজিস্ট্যান্সের উল্টাটা হচ্ছে কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। ঠিক আছে? কন্ডাক্টেন্সের একক হচ্ছে সিমেন্স দ্বারা এক্সেস করতে পারি, ওহমের উল্টাটা, মোহ। এটাকে বলি মহ। হ্যাঁ, দুইটা একই জিনিস, সিমেন্স বলো মহ বলো একই। সো এইটার একক হবে সেইটা, ঠিক আছে? সো আমার কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এই দুইটা আসলে ইনপুট আউটপুট সেম, সেই জন্য এদের একক নাই। আর ওই দুইটার একক আইদার রেজিস্ট্যান্স অর সিমেন্স, বুঝতেছো? ওগুলার একক থাকবে। এনিওয়ে, আমাদের যেই স্যার জায়গাটা একটা ছিলাম কোশ্চেন ছিল স্যার। আমরা, বলো। স্যার এটা কি এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর স্যার? হ্যাঁ, এই যে আমি যেটা এই যে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবে এ দিয়ে কি বুঝাইছি। ওকে স্যার। Calculate the power supply. Example 1.7. Calculate the power supplied or absorbed by each element in figure 1.8. প্রত্যেকটা এলিমেন্ট এখানে ভোল্টেজ আর কারেন্ট দিয়ে দিছে, সবার পাওয়ার সাপ্লাই করতে হবে। তো এখানে আমাকে বলো কোনটা কি সোর্স, এখানে এলিমেন্টটা কি বলে না, বক্স দিয়ে দিছে, সো আমরা আননোন এলিমেন্ট, ঠিক আছে? ভোল্টেজ জানি, কারেন্ট জানি, পাওয়ার বের করতে পারবো, কিন্তু এটা কি রেজিস্ট্যান্স নাকি আমরা জানি না। বাট এখানে আমরা বলো এইটা কি এলিমেন্ট, গোলা থাকলে কি এটা? ইন্ডিপেন্ডেন্ট।
ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স গোল্লা থাকলে ইন্ডিপেন্ডেন্ট, ভিতরে প্লাস মাইনাস আছে, এই জন্য এটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, তারপরে এইটা কি জিনিস? ডিপেন্ডেন্ট কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এক নাম্বার এটা ডায়মন্ড, সো এটা একটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট দুই নাম্বার কোথায় ভিতরে অ্যারো আছে, দ্যাট মিন্স ইটস এ কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স এখানে 0.2 i আছে, দ্যাট Current মিন্স control. এটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আইটা কোথায় দেওয়া আছে, সার্কিটে কত দাও, এই যে, ঠিক আছে, এখান থেকে আমার আই এর ভ্যালুটা এখানে আসবে, বুঝছো? স্যার একটা ডিপেন্ডেবল সার্কিটে মানে আমার যে মানে কি বলে একটা কারেন্টের উপর না ভোল্টেজের উপর যে আমার ডিপেন্ড করতেছে, এটা তো আমার মানে সার্কিটের ভেতরে দেওয়া আছে। তো ইন কেস হ্যাঁ, যদি না দেওয়া থাকে তাহলে কি আমরা কি কোনো না ভাবে না এটা দেওয়া বের থাকবে করতে না, না পারবো? দেওয়া থাকবে না, বুঝতেছো? আচ্ছা আচ্ছা মানে এটা তো আসলে কি ধরনের সার্কিট, কি এলিমেন্ট ইউজ করতেছো, লাইক তুমি কি রেজিস্ট্যান্স দিচ্ছ কিনা সার্কিটে, ওইরকম একটা ব্যাপার না, প্যারামিটার তোমার এরকম অজানা হবে না। এনিওয়ে, আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছি এই কারেন্ট হচ্ছে 5 এম্পিয়ার বলে দিছে, যেহেতু এখানে তাহলে 5 × 0.2 কত হবে, এটা 1 এম্পিয়ার হয়ে যাবে। এখানে কারেন্ট আমরা বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা আসলে এটা ডিপেন্ড, এটা এই যে আমি এ বলতে এই জায়গাটাকে বুঝাচ্ছিলাম 0.2 বা হোয়াটএভার, বুঝতেছো? এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে আমি এ দিয়ে বুঝাইছিলাম। এনিওয়ে, তো আমরা এখন কি করব, আমাদের প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার বের করতে হবে, বলো বের করি। খেয়াল করে দেখো, এখানে সব সময় আমাকে প্লাস মাইনাস গুলো বলে দিছে, এই জন্য আমার আসলে পাওয়ার বের করা কষ্ট না। এখানে খেয়াল করো, এদিকে 5 এম্পিয়ার, তাহলে এর পাওয়ার কত হবে, P1 কত হবে বলো? -100 মাইনাস, কারণ এটা কারেন্টটা প্লাস দিয়ে বের হচ্ছে, মাইনাস দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? -20 × 5, দ্যাট ইজ, এক সেকেন্ড, হ্যালো, হ্যালো, আছো তোমরা? ইয়েস স্যার আচ্ছা, P1 হচ্ছে 100 ওয়াট, -100 ওয়াট। P2 কত হবে? 60 ওয়াট এই যে প্লাস দিয়ে ঢুকতেছো, সো দিস ইজ প্লাস, ঠিক আছে? প্লাস sir. V × I, V কত, I কত? প্লাস হচ্ছে V হচ্ছে 12 ভোল্ট, I হচ্ছে 5 এম্পিয়ার, 60 ওয়াট আচ্ছা, ওয়াট। P3, প্লাস 48 আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমি যদি এইটা লিখতাম তাহলে কি হইতো, এটা আমি বোঝানোর জন্য বলতেছি, অঙ্কর জন্য না। এখানে আমি একটা মাইনাস চিহ্ন দিছি, দেখো। এখন বলো P3 কত হবে? -48 ওয়াট -48 আচ্ছা, আরো সুন্দর করে বলি, এটা মাইনাস এটা প্লাস। এখন বলো P3 কত হবে? স্যার প্লাস +48 -40 আচ্ছা, এক নাম্বার কথা, আমরা এত কিছু না যাই না, এক চোখ বুঝে আমরা সূত্র ইউজ করব। কারেন্টটা মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, সো -VI, ঠিক আছে? V এর ভ্যালু কত খেয়াল করে দেখি, 8 ভোল্ট। কারেন্টের ভ্যালু কত? -6 -6, ঠিক আছে? ইয়েস স্যার বুঝা গেছে ফরম্যাটটা? ইয়েস স্যার মাইনাস দিয়ে ঢুকলে মাইনাস সাইন থাকবে, ভোল্টেজের ভ্যালু এই জন্য নেগেটিভ হবে না, কারণ ভোল্টেজের মাইনাস দিয়ে ঢুকা নিয়ে আমরা চিন্তা করছিলাম। কারেন্টের ভ্যালুটা তারপর চেক করব, স্যার প্লাস না একটা মাইনাস। কোশ্চেন ছিল, স্যার একটা কোশ্চেন বলো বলো বলো। যে স্যার এইভাবে না বলে প্লাস মাইনাস না বলে আমরা তো এভাবে বলতে পারি যে হাই ভোল্টেজ থেকে যখন লো ভোল্টেজের দিকে যায় তখন পাওয়ার ড্রপ হয়, হ্যাঁ, আর শোনো শোনো, লো এগুলো ভোল্টেজ অনেক ভাবে থেকে বলা তখন যায়। হাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। কত হচ্ছে, যখন আননোন থাকবে, তুমি যখন এটা অজানা একটা ভ্যালু, তখন তোমার হচ্ছে মাথায় এগুলো চিন্তা করতে প্যাচ লেগে যাবে। করা যাবে, অবশ্যই করা যাবে, সার্কিটের জিনিস যদি তোমার কনসেপ্টটাকে কারেন্টের মিলা ডিরেকশন যায়। দেয়া থাকলে তো স্যার বোঝা যাবে, কারেন্টের ডিরেকশন থাকলে তো বোঝা যাবে যে হ্যাঁ, কোনটা হাই যাবে যাবে, ভোল্টেজ আমি কোনটা লো। বলতেছি শোনো, এটা হচ্ছে সহজে একটা সবাই এক ফরম্যাটে আগানোর জন্য, তুমি অনেক ভাবে চিন্তা করতে পারবে, নো প্রবলেম, ঠিক আছে? আমি জাস্ট কনভেনশনটা দেখাই দিলাম। তাহলে এটা হচ্ছে +6 × 8, 48 ওয়াট। তারপরে P4 কত হবে? P4 দেখো,
খেয়াল করো P4 যদি বের করতে চাই এখানে ভোল্টেজ আমরা জানা নাই, কারেন্ট সোর্সের এই ঝামেলা, কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ কত জানি না, কেমনে বের করব? আচ্ছা প্যারালালে আছে তার মানে এই প্যারালাল ভোল্টেজে প্যারালাল থাকলে স্যার ঠিক আছে। সেম ভোল্টেজ হবে। এই এখানে Same 8 voltage. দেওয়া আছে, তাহলে এখানেও 8 ভোল্ট হইতে বাধ্য। Yes, sir. কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা রেস্ট অফ দ্য সার্কিট এলিমেন্টস এর উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে প্লাস মাইনাস 8, এখানে কত দিয়ে ঢুকতেছে কারেন্ট? মাইনাস দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? মাইনাস 8 ভোল্ট ইনটু কত এম্পিয়ার? 1 এম্পিয়ার। -8 ওয়াট। হ্যাঁ, এখন দেখো আমাদের অঙ্ক ঠিক আছে কিনা বুঝার উত্তর কি, সবগুলা যোগফল কত হইতে হবে? 0, সামেশন অফ p ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে মাইনাস 100 প্লাস 60 প্লাস 48 মাইনাস 8 ইজ কত আসে? হিসাব করে দেখো, এটা কেটে 40 আসে, 40 60 আর মাইনাস 100 সব কাটাকাটি চলে যায়, ঠিক আছে? সো আমাদের বলতে পারি আমাদের এটা ঠিক আছে, বা আসলে উল্টা কথা, আমাদের এখানে যদি না মিলতো তাহলে বলতাম যে আমাদের যেখানে কারেন্টের ভ্যালুগুলো দিয়ে দিছে এগুলো কোন একটা ইম্পসিবল ভ্যালু দিছে, ঠিক আছে? এরকম হইতে পারে অনেক সময় আমরা বেশি পাকনামি করতে গিয়ে একটা অঙ্ক বানায় দিলাম, একটা অসম্ভব ভ্যালু দিয়ে দিতে পারি। ভোল্টেজের যেমন সামেশন একটা জিরো for এটা না example, মানে একটা লুপের ক্ষেত্রে সত্য। হ্যাঁ, যেমন আমাদের এখানে 5 এম্পিয়ার, এখানে 6 এম্পিয়ার, এখানে 1 এম্পিয়ার হইতে হবে, আমি এমন ভাবে ভ্যালু সেট করছি 0.3 দিয়ে দিছি, কিন্তু আমার এখানে ঠিকই 5 এম্পিয়ার রাখছি, তাহলে 5 ইনটু 0.3 এখানে 1.5 এম্পিয়ার হয়ে গেছে, তাহলে কিন্তু আর মিলবে না, 5 আর 1 6 হইতে হবে না, কারশফস কারেন্ট ল। জি স্যার। এনিওয়ে, সো আমি এরকম কিছু একটা হঠাৎ করে চেঞ্জ করে দিতে ভুল হইতে প্লাস পারে। মাইনাসটা কিভাবে দিলেন? হ্যাঁ, কারেন্ট সোর্সের প্লাস মাইনাস, কারেন্ট সোর্সের হচ্ছে তোমার ভোল্টেজটার এখান থেকে নিয়ে আসছি, জি স্যার, বুঝতে এখানে পারছি। যে পোলারিটি আছে সেই পোলারিটি। আর তার চাইতে বড় কথা, কারেন্ট সোর্সের জন্য আমরা সব সময় এই অ্যারো যেদিকে আছে এদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে এভাবে করে প্লাস চিন্তা করি, সোর্সের প্লাস দিয়ে বের হয়, বুঝছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলো। ভোল্টেজের সামেশন জিরো হয় এটা তো খালি লুপের ক্ষেত্রে সত্য না, মানে একটা লুপ থাকলে মানে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যেটা দেখেন ওটা তো মানে মাঝখানে একটা ব্রাঞ্চ ছিল। ওইটা কারেন্টের ব্রাঞ্চ সামেশন শূন্য। কেসিএল কারশফের ল দুইটা ছিল না, ফার্স্ট ল সেকেন্ড ল, কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল, ওগুলো আমরা ডিটেইলসে পড়বো, আছে আমাদের। এনিওয়ে, তাহলে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার শেষ, আমাদের বেসিক জিনিসপত্র আসলে আমরা দেখছি, আমরা এরপরে হচ্ছে নেক্সট চ্যাপ্টার। প্রবলেম 1.7 টা তো বলেন নাই, ওটা হ্যাঁ বলো, পরেরটা। 1.7। হ্যাঁ, ও আচ্ছা, এর পরেরটা 1.7, এটা নিজে করো। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে, এখানে কি সমস্যা? এখানে P3 যেটা আছে এটা নির্ণয় করতে 5 ভোল্ট কে নিছে কেন? 3 ভোল্ট কে নিলে কি হতো? মানে কিভাবে দাঁড়াও, বুঝবো এটা? P3 না শোনো, P3 is a voltage control, current control voltage source, right? আউটপুট ভোল্টেজ, আর এটা ইনপুট কত? 0.6 আই কত? আই 5, তাহলে 4 অ্যাম্পিয়ার। 5 ইনটু 6, 5 6 30, 3 ভোল্ট হবে নাকি? 5 ইনটু 0.6 কত হয়? 5 6 30, 3, আর আউটপুট এটা প্লাস মাইনাস, তো দ্যাট মিন্স ভোল্টেজ হবে 3 ভোল্ট, তাহলে এই জায়গাটা প্লাস 4 মাইনাস অ্যাম্পিয়ার 3 ভোল্ট, নেওয়ার কথা ছিল না? আর 4 এম্পিয়ার প্লাস দিয়ে ঢুকতেছে, তাহলে P3 হয়ে যাবে প্লাস 3 ইনটু 4, 12 ওয়াট। ঠিক আছে, মিলছে? এই যে P3 = 12 ভোল্ট। স্যার 0.6 ইনটু 4 দেওয়ার কথা ছিল না, এখানে 5 কেন দিলেন? এই যে এটাই বুঝতে পারতেছ না, এটা হচ্ছে একটা ভোল্টেজ কারেন্ট, দেখো এটা একটা ভোল্টেজ সোর্স, আউটপুট একটা ভোল্টেজ হবে, আউটপুটটা কার উপর ডিপেন্ড করবে? 0.6 আই, আই কোথায় সার্কিটে খুঁজতে হবে? আই হচ্ছে এইটা, ওর তো নিজের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে অন্য কোনো জায়গায়। ডেফিনিটলি আই যেটা আমাদেরকে মার্ক করে দিবে ওটা ইউজ করতে হবে আমাদেরকে। সেটাই ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এলোপাতারি যে কোন এআই তো এই না, ও একটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কন্ট্রোলিং কারেন্ট কোনটা? কন্ট্রোলিং কারেন্টটাই খুঁজে বের করতে হবে, এখানে দেওয়া আছে, ওই ভ্যালুটা বসানো থাকবে ওইটাতে। হ্যাঁ, এবং আউটপুটটা অবশ্যই ভোল্টেজ হবে, কারণ এটা প্লাস মাইনাস আছে, তো 3 ভোল্ট হবে আলটিমেটলি, তাহলে এখানে প্লাস মাইনাস 3 ভোল্ট। এটা একটা স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে একটা মানে পাওয়ারের চিহ্ন যে প্লাস আর মাইনাস হয়, এটা যে মানে প্লাস থেকে মাইনাসে গেলে যে প্লাস, এটা কি একটা কনভেনশন না?
হ্যাঁ, কনভেনশনটা হচ্ছে আমরা পাওয়ার কনজিউম করলে এটাকে পজিটিভ ধরবো আর পাওয়ার সাপ্লাই দিলে সেটাকে নেগেটিভ ধরবো। এটাকে বলতেছি প্যাসিভ কনভেনশন ল। স্যার কন্ট্রোলিং কারেন্ট কি ইন্ডিকেট করে দিবে কোশ্চেনে? হ্যাঁ অবশ্যই, কোশ্চেনে মানে এটা দেওয়াই থাকবে, আর নাহলে তুমি বুঝবা কেমনে কার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, থ্যাংক ইউ। এনিওয়ে ঠিক আছে। এবং এখানে খেয়াল করো, এই যে এইটা জিনিসটা বলতেছিলাম যে আমরা বলছিলাম না অ্যাক্টিভ এলিমেন্ট কি পাওয়ার সাপ্লাইও দিতে পারে কনজিউমও করতে পারে। এটা একটা অ্যাক্টিভ এলিমেন্ট না একটা সোর্স, তো ডিপেন্ডেন্ট সোর্স হলো সোর্স। কিন্তু ওই ইন দিস কেস ইন দিস অ্যাপ্লিকেশন যত কারেন্টের ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে কনজিউম করতেছে। P3 কত আসছিল? +12 ওয়াট আসছে। ঠিক আছে, মাল্টিপল সোর্স যদি থাকে একটা সোর্স কিন্তু কনজিউম করতে পারে পাওয়ার, অসম্ভব না। কিন্তু একটা রেজিস্ট্যান্স কখনো পাওয়ার সাপ্লাই কারেন্টটা শুধুমাত্র আমার মানে প্লাস না মাইনাস হবে এটা জানার জন্যই লাগতেছে, আর অন্য কোনো কাজে লাগতেছে না। 4 এম্পিয়ার যেটা দিল, 4 এম্পিয়ার যেটা দিল ওটা শুধুমাত্র আমার প্লাস না মাইনাস এটা জানার জন্যই শুধু লাগতেছে, কনজিউম না 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 কেন, 3 4 12 কারেন্টের ভ্যালু গুণ দেওয়া লাগছে না? হ্যাঁ হ্যাঁ লাগছে তো। 3 4 12 4টা তো ওখান থেকে বসেছে। এনিওয়ে এটা ছিল আমাদের এই বেসিক জিনিসপত্র। তাহলে আমাদের বেসিকের মধ্যে আমরা যা যা দেখছি আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে I is equal to dq dt, ঠিক আছে, P is equal to VI, এই টাইপের জিনিসপত্রই তো। V is equal to dW dq। তারপর আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলছি, এবং এখানে প্যাসিভ কনভেনশন ল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমাদের তোমাদের ইয়া থাকবে, তোমরা হচ্ছে এক্সারসাইজের অঙ্ক করবা, তারপরে এখানে এক্সাম্পল যত আছে সব দেখবা। এক্সারসাইজের মধ্যে কিছু ম্যাথ থাকবে, একটা আমরা করতে দিই তোমাদেরকে। 1.8 ধরো এক্সারসাইজ। The current flowing past a point in a device is shown in figure 1.25, এই ছবিটা। Calculate the total charge through the point। কেমনে বের করব? আই দেওয়া টোটাল আছে। এরিয়াটা ক্যালকুলেট করলে হবে না? ইন্টিগ্রেশন হ্যাঁ সেটা। আচ্ছা, এখন যদি এটা একটা এমসিকিউ হয় তাহলে তুমি কি করবে? এরিয়া, তাই না? তাই এরিয়া ইয়া এটা হচ্ছে এটা কি বলে জানো? ট্রাপিজিয়াম ইকুয়েশন ফর্ম করে করা যায়। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমি বলতেছি যদি এটা একটা এমসিকিউ হয় তুমি এটা সরাসরি বলে দিতে পারো হাফ ইনটু প্যারালাল দুইটা ইয়া কত, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইয়েস ইয়েস। আর এর ডিসটেন্স কত? 10 ভোল্ট। ঠিক আছে, সো এটা কেটে গেল 5 3 5 এ 15 স্যার 15 মিলিকুলম। 15 মিলি আছে একটা, সো মিলিটা থাকবে, মিলি কুলম। 15 মাইক্রোকুলম স্যার। মিলি কুলম মাইক্রো হবে। সরি হ্যাঁ স্যার দুইটা মাইক্রোকুলম হবে। মিলি অ্যাম্পিয়ার তো, সরি হ্যাঁ মাইক্রো হবে, সরি মিলি অ্যাম্পিয়ার, আমি ভোল্ট বসে দিছিলাম বলে। সো এটা মিলি মিলি গুণ করে মাইক্রো হয়ে যাবে, মাইক্রো কুলম। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের যদি ইয়া দেয়, কিন্তু আমি যদি তোমাকে 10 নাম্বার বা 15 নাম্বারের অঙ্ক হিসাবে দিই তখন এইভাবে ইনফরমালি করলে হবে না। ঠিক আছে, নাম্বারটা চেক করতে হবে প্রশ্নে। তখন যেটা করতে হবে আমাকে এটা মানে ফর্মালি আগাইতে হবে। ফর্মালি কিভাবে আগাবো? ইন্টিগ্রেশন করতে হবে। আগে তোমাকে আইটাকে একটা ফাংশন অফ টাইম হিসেবে এক্সপ্রেস করতে হবে, দেন ইন্টিগ্রেট করতে হবে। আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ কিউ এবং স্পেশালি ক্যালকুলেট দ্য টোটাল চার্জ, যদি টোটাল না বলে ক্যালকুলেট দ্য চার্জ থ্রু দ্য পয়েন্ট, তাহলে তোমাকে কিউ এজ এ ফাংশন অফ টি এক্সপ্রেস করতে হবে। তুমি কিন্তু কিউ বলছো 2 সেকেন্ড পরে, টোটাল কিউ তুমি এতক্ষণ আমরা যেটা হিসাব করলাম 15 মাইক্রোকুলম, 0 থেকে 2 সেকেন্ডের টোটাল কিউটা বের করছি। কিন্তু আমি যদি তোমাকে বললাম 1.5 সেকেন্ডে কিউ কত, ওখান থেকে বের করা যাবে না, আবার পুরাটা করতে হবে। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে না টোটাল চার্জটা বের করে দাও, কেমনে বের করবো? আগে আমাকে আইটাকে এক্সপ্রেস করতে হবে। আই কি? আইটা আমরা এখানে বলতে পারি প্রথমটা y = mx, তো এটা আসলে 10t, তাই না? মিলি মিলি আছে, কাটাকাটি চলে যাবে। এটা কোন টাইমে? 0 to 1 মিলি। আচ্ছা, তারপরেরটা কি? তারপরটা ফ্ল্যাট 10
মিলি অ্যাম্পিয়ার, এখানে একটা অ্যাম্পিয়ার দিতে হবে, ঠিক আছে, কারণ 10t এর মধ্যে কোনো একক নাই। 10t, হ্যাঁ, টি এর ভিতর 1 মিলি বসালে 10 মিলি, তো এখানে মিলি আসবে না, শুধু অ্যাম্পিয়ার থাকবে। আচ্ছা, আর 10 মিলি অ্যাম্পিয়ার ফর কোন থেকে 1 থেকে 2। আচ্ছা, ফাইনালি 0 ফর টি গ্রেটার দেন 2 মিলি সেকেন্ড। আচ্ছা, এখানে মাঝখানে ইকুয়াল সাইন দিয়ে দিতে পারো, নো প্রবলেম, এক জায়গায় ইকুয়াল দিলা। এখানে যেহেতু কন্টিনিউয়াস, যে কোনো একটা ইকুয়াল দিলেই হবে, দুই পাশের থেকে একই ভ্যালু আসবে। এনিওয়ে, স্যার আমাদের কি থার্ড নাম্বার ইকুয়েশনটা মানে লিখতেই হবে i = 0 হ্যাঁ লিখতে হবে, কারণ ক্যালকুলেশন এটার করার বাইরে নাম 0 বা এটাও লিখতে পারো, আদারওয়াইজও লিখতে পারো। এটার বাইরে এখানে তো আমরা দেখতেছি চার্জ নাই, এই পাশেও চার্জ নাই, মানে সরি কারেন্ট নাই, তো আদারওয়াইজ মানে এটা জিরোটা দেখতে হবে, আদারওয়াইজ কমপ্লিট হলো না, বুঝছো? কারণ টাইমের লিমিট আমার -ইনফিনিটি টু +ইনফিনিটি, টি এর লিমিট, এই লিমিটে আমার যে কোনো কিছুকে ডিফাইন করতে হবে, আদারওয়াইজটা দিতে হবে। তাহলে এখন আমরা শুরু করি, আমাদের টি আই পেয়ে গেছি, এখন আমাকে কিউ করতে হবে। এটা কিউ কি আমরা জানি, ইন্টিগ্রেশন অফ আই ডিটি 0 থেকে বা -ইনফিনিটি থেকে টি, জিনিসটা এরকম। তাহলে আমাদের এরকম প্রত্যেকটা স্টেপে যেতে হবে। তাহলে আমাদের বিফোর এই জায়গাটুকুতে সবসময় শূন্য থাকবে, এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? ফর কোন লিমিট 0 টু 1 মিলি সেকেন্ড, এই রেঞ্জে কিউ কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি, এটা হচ্ছে 10t dt, which is equal to 5t স্কয়ার হয়ে যাবে না? না না, এক্সপ্রেস টি আমি যদি এখানে স্টপ করে দিই, তোমাকে জিজ্ঞেস করলাম কত, ও আচ্ছা, টি এর লিমিট হচ্ছে এইটাই, এই জন্য আমি বলে লিখে রাখছি, লিমিট হচ্ছে এইটা টি এর, কিন্তু এই রেঞ্জের মধ্যে এই টি থাকবে। টি এর মান আমি 1 বসাইতে পারি, আধা বসাইতে পারি, আধা মিলি সেকেন্ড, কিন্তু একের চাইতে বড় বসাইতে পারবো না, কারণ একের চেয়ে বড় হইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে না। এই রেঞ্জে আমি টি এর ভ্যালু এখানে, যে কোনো টি এর ভ্যালু আমি বসাই দিতে পারবো এখানে, ঠিক আছে? সো এটা হয়ে যাচ্ছে 5t, মানে বসাই দিলে ওটা কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাবে, 5t স্কয়ার অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, ফর দিস রেঞ্জ। এখন আমার বুঝি নাই, এটা মিলি অ্যাম্পিয়ার হবে না? না, টি এর ভ্যালু মিলি, টি বসাইবা যখন 1 মিলি বসাবা, মাইক্রোটা ওখান থেকে আসবে। ফর্মুলাটা খেয়াল করো, আমরা এখানে অ্যাম্পিয়ার বসাইছিলাম, কেন অ্যাম্পিয়ার বসাইছিলাম? আই দেখে, এই যে দেখো স্লোপটা ট্রেন, তাই না? টি এর ভিতরই তো মিলি আছে, টি যখন বসাবা 1 মিলি, আই এর ভ্যালু অটোমেটিক মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। তুমি যদি এখানে আরেকটা মিলি দিয়ে রাখতা, তাহলে মিলি মিলি মাইক্রো, কারেন্টটাই মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে যেত। আচ্ছা এনিওয়ে, আচ্ছা কিউ পেয়ে গেলাম ফর দিস রেঞ্জ। আচ্ছা, এরপরের রেঞ্জটা কি, আমাদের 1 থেকে 2 এই রেঞ্জে আমার কারেন্ট বের করতে হবে। ফর টি 1 মিলি সেকেন্ড থেকে 2 মিলি সেকেন্ড, কিউ হয়ে যাবে কি, ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এখন কি এখানে রেঞ্জ শুরু হয়েছে 1 থেকে, আর এটা টিটা হচ্ছে 1 থেকে 2 এর মাঝখানে কোনো একটা পয়েন্ট, এখানে কোনো একটা পয়েন্ট আমরা চিন্তা করতেছি, ঠিক আছে? সো টি এর ভ্যালু এর মাঝামাঝি যে কোনো কিছু বসাবো, ঠিক আছে? আই এর ভ্যালু কত, আই ইজ কনস্ট্যান্ট 10 মিলি, ইন্টিগ্রেশন অফ ডিটি 1 মিলি সেকেন্ড থেকে টি, ঠিক আছে? সো 10 মিলি ইনটু টি হবে 1 মিলি সেকেন্ড, সরি আচ্ছা, এখানে যেটা একটা জিনিস আমরা স্কিপ করে আসতেছিলাম, এই জায়গাটা আসলে ডিকিউ আসলো, বুঝছো? ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আইডিটি, তাই না? কারণ অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা হচ্ছে কিউ আই ইজ ইকুয়াল টু ডিকিউ ডিটি, এখান থেকে আমরা ডিকিউ ইকুয়াল টু কি, আইডিটি, তাই না? তারপর দুই পাশে ইন্টিগ্রেশন করছি।
এখন আগে হচ্ছে ইনিশিয়াল চার্জ আমরা শূন্য ধরে নিছিলাম, যে বিফোর দিস পয়েন্ট এখানে চার্জ আমরা শূন্য ধরে নিছিলাম, এই জন্য শূন্য থেকে শুরু করে এখানে আসছে। কিন্তু এখানে যখন যাবো একটা ইনিশিয়াল চার্জ আছে, এই পয়েন্টে একটা চার্জ আছে। সো এটাও আমাদের এখানে আমাদের একটা ভ্যালু বসাতে হবে, কিউ ইকুয়াল টু এট 1 মিলি সেকেন্ড থেকে কিউ ইজ ইকুয়াল টু এট টি তে। বুঝতেছো? তাহলে 1 মিলি সেকেন্ডের চার্জটা কত ছিল সেটা আমার বের করে নিতে হবে। কোথায় বের করবো? এখানে 1 মিলি সেকেন্ড বসালে কত হবে? কিউ এট 1 মিলি সেকেন্ড কত হবে? 5 ইন্টু 1 মিলি স্কয়ার। ওই জায়গাটা বুঝি নাই স্যার, এখানে মিলি অ্যাম্পিয়ার হবে না? ওটা পরে আমি ব্যাক করব, রিপিট করব। এখানে কেন মিলিয়ে হইতেছে না আমি পরে রিপিট করব। এখানে এটা আমি লিখতেই ভুল করছি, সরি। এটা অ্যাম্পিয়ার না, এটা তো একক, এখন চার্জের একক। এটা একক হচ্ছে কুলম্ব। এখন ওগুলো কেন মাইক্রো কুলম্ব না? এই যে দেখো, আমি দেখো টি ইকুয়াল টু 1 মিলি বসাই দিলে মিলি স্কয়ার করে মাইক্রো হয়ে যাবে না? এই যে টি এর ভ্যালু কত বসাবো এখানে? রেঞ্জটা খেয়াল করো, 0 টু 1 মিলি। ধরো 1 মিলি সেকেন্ডে চার্জ কত হবে তোমরাই বলো। 1 মিলি সেকেন্ডে চার্জ কত হবে? এরিয়া দিয়ে আমাকে বের করে দেখো। 1 মিলি সেকেন্ড মানে এই জায়গাটা, এখানে চার্জ কত হবে? এটা ট্রায়াঙ্গেল না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি হচ্ছে 1 মিলি সেকেন্ড, উচ্চতা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, দ্যাট ইজ কত? 0.5, সরি 1 না 10 ঠিক করে লিখতেছি 10, 0.5 হবে না? সো 5 মাইক্রো কুলম্ব, তাই না? यस স্যার। এখানে খেয়াল করো, আমি বলতেছি এখানে 5 কুলম্ব, 5 টি স্কয়ার কুলম্ব। এখন কেমনে হইলো? টি ইকুয়াল টু 1 মিলি যখন বসাবা 1 মিলি স্কয়ার করে 1 মাইক্রো হয়ে যাবে না? বুঝতেছো আমার কথা? यस স্যার। এখানে আসলে ওই মিলিটা টাইমের ভিতর ঢুকে গেছে। এই জন্য দেখো, এই যে এখানেও খেয়াল করো, অ্যাম্পিয়ার দিছিলাম কেন? কারণ আমার এখানে মিলিটা আসলে টাইমের সাথে আছে তো একটা। টি ইকুয়াল টু, দেখো আমি তোমাদের একটা স্টেপ স্কিপ করছিলাম, ভাবছিলাম তো y ইকুয়াল টু mx। আমরা ধরে নিই দিস ইজ এ স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx। তাহলে y এর ভ্যালু কত? t যখন x হচ্ছে t যখন 1 মিলি, তখন সাম স্লোপ ইনটু y কত? 10 মিলি অ্যাম্পিয়ার। এখান থেকে যখন স্লোপ বের করব 10 মিলি বাই 1 মিলি করে 10 হয়ে গেছে। বুঝতেছো? স্লোপ অনলি 10, নট মিলি। यस স্যার। এই জন্য এখানে স্লোপটা 10 বসাইছি, 10 মিলি বসাই নাই। ঠিক আছে? স্লোপের তো ইউনিট থাকে না। আছে তো এখানে ইউনিট, অ্যাম্পিয়ার পার সেকেন্ড না? আচ্ছা জি স্যার, বুঝছি। স্লোপের একক আছে এখানে, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। অ্যাম্পিয়ার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে গুণ করতেছে, এককটা অ্যাম্পিয়ার হয়ে গেছে। এনিওয়ে, তাহলে দেখো আমরা 1 মিলি সেকেন্ডে চার্জ হবে 5 মাইক্রোকুলম্ব। এখন যখন আমরা পরের ইন্টিগ্রেশনটা করব 1 মিলি থেকে পরেরটা টি তে দিতে হবে। বুঝতেছো? এই যে এখানে যখন ইন্টিগ্রেশন করব, এরিয়াটা এখানে ইন্টিগ্রেশন করব, এই পয়েন্টে ইনিশিয়াল পয়েন্ট 1 টু টি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসলে কিউ আছে একটা, 1 মিলি সেকেন্ডে চার্জ হচ্ছে 5 মাইক্রোকুলম্ব থেকে এখানে কিউ। তো কিউ মাইনাস 5 মাইক্রোকুলম্ব ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে? 10 মিলি টি মাইনাস 1 মিলি সেকেন্ড। ঠিক আছে? সো 10 মিলি ইন্টু টি মাইনাস 10 মিলি, মিলি কেন করে মাইক্রো, কিউ মাইনাস 5 মাইক্রোকুলম্ব। এটা আসলে এখানে মিলি সেকেন্ড, এটা আসলে অ্যাম্পিয়ার একক দিন, আবার এখানে একক বসালে ঝামেলা, মিলিটা থাকে একসাথে প্যাচ লাগে না। একক না দিলে নাই, দিলে দিলে, একক বসানোর দরকার নাই, কারণ একক আমি সব জায়গায় বসাই। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আসলে কিউ হয়ে যাচ্ছে আসলে -5 -10 করে 10 মিলি ইন্টু টাইম মাইনাস 5 মাইক্রো। ঠিক আছে? এটা কি? এটা কিউ এর ইকুয়েশন ফর হুইচ রেঞ্জ? 1 মিলি সেকেন্ড টু 2 মিলি সেকেন্ড। দ্যাট মিনস এই জায়গাটুকুতে, এই জায়গার মধ্যে যে কোনো টি এর ভ্যালু যদি আমাকে বইলা দাও, আমি যদি এই ফর্মুলার মধ্যে বসাই দিই, ওই পয়েন্টে আমি কিউ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো।
এখন স্যার বলবো একটু এটার সাথে কষ্ট আসলে করে আমরা জুম আউট করবেন, সব পুরোটা যাতে একসাথে দেখতে পারি। দেখো থ্যাঙ্কস। আচ্ছা আমরা নেক্সট আগাই না? তাহলে এখন দেখো, আচ্ছা তোমরা হইলে কি করতে আমি বলি, মানে তুমি যদি এরিয়া দিয়ে চিন্তা করো কম্পেয়ার করার জন্য, নেক্সট যখন আমরা এখানে যখন করব, খেয়াল করো যে কোনো একটা টাইম আমাকে কেউ বলে দিবে, ফর এক্সাম্পল বলো 1.5, আমরা কি করব, এই রেক্টেঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটার সাথে এই রেক্টেঙ্গেলটা যোগ করব না? বুঝতেছো? এই জায়গাটা, এই দেখো এই ট্রায়াঙ্গেলটা বারবার যোগ করা লাগতেছে, এটাই আসলে আমার ইনিশিয়াল কন্ডিশন। এই যে ডিকিউ এর মধ্যে আমরা এখান থেকে 1 মিলি টু টি হিসাব করছিলাম, খেয়াল করে দেখো এই যে 5 মাইক্রোটা বারবার ওই পাশে নিয়ে গেলে 5 মাইক্রোটা যোগ হয়ে যাচ্ছে না, এটা যখন এই পাশে নিয়ে যাব 5 মাইক্রোটা যোগ হয়ে যাবে, ওই যে ট্রায়াঙ্গেলটা যোগ করা লাগতেছিল বারবার। বুঝা যাচ্ছে? আচ্ছা তারপরে নেক্সট রেঞ্জ কোনটা বলবা যে আমাদের অঙ্ক তো শেষ, অঙ্ক শেষ নাই, 2 মিলির পরেও আমরা চার্জ হিসাব করতে পারি। চার্জ এই পয়েন্টে চার্জ হিসাব করলে কি হবে, নতুন চার্জ অ্যাড হচ্ছে না, কিন্তু এই সময় অনেকগুলো চার্জ অলরেডি চলে গেছে না, তো আমার ওইগুলা কিন্তু থাকবে। সো আমি যদি বলি যে আমি গ্রেটার দেন ফর দিস রেঞ্জ, যে আমি কোন রেঞ্জে বের করবো, এখন কিউ বের করতে চাই ফর টি গ্রেটার দেন 2 মিলি সেকেন্ড, কি হবে আমাদের ডিকিউ ইন্টিগ্রেশন আই ডিটি ইন্টিগ্রেশন, এটা কি 2 মিলি সেকেন্ড থেকে টি টু কিউ এট আর কি, সরি কিউ এর ভ্যালু কিউ এট 2 মিলি সেকেন্ড থেকে কিউ এট টি, ঠিক আছে? এই জায়গাটা কিউ হয়ে যাবে, ঠিক আছে? কিউ এট 2 মিলি সেকেন্ড কত হবে, আর এই পাশটা হয়ে যাবে কি, এখানে কারেন্ট জিরো, সো এই পাশটা জিরো হয়ে যাবে, এই পাশে আর কিছু পাওয়া যাবে না, কারণ কারেন্টের ভ্যালুটা কত এখানে, শূন্য। আই এর ভ্যালু আমরা লিখে রাখছিলাম আদারওয়াইজ, আই ইকুয়াল টু 0 আদারওয়াইজ। সো এই জায়গাটা শূন্য হয়ে গেছে, কিন্তু কিউ এর 2 মিলি সেকেন্ডে কি হবে, এই জায়গাটা কিউটি মাইনাস 2 মিলি সেকেন্ডে কিউটা বের করতে হবে। 2 মিলি সেকেন্ডে কিউ কোথায় পাবো, এই যে কোথায় করতেছি আমি, হ্যাঁ এই যে এই ফর্মুলাটার মধ্যে 2 মিলি সেকেন্ডের মধ্যে এই জায়গাটা সূত্র 2 মিলি বসাই দিলে পাওয়া যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বের করি কিউ এট 2 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 10 মিলি ইন্টু 2 মিলি minus 5 micro, that means 20 micro minus 5 micro, that is 15 micro coulomb, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আসতেছে minus 15 micro coulomb equal to 0, qt is equal to 15 micro coulomb। তাহলে এখানে আর কোনো t নাই, তার মানে আমি তোমাকে যদি এক্সপ্রেস করতে চাই, এখন আমি তোমাকে দেখাই q is equal to what, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছি qt equal to what, টাইমের রেসপেক্টে q কে এক্সপ্রেস করো, তাহলে আমার কয়টা রেঞ্জ পাইছি, ইনিশিয়ালি আমরা q ধরে রাখছিলাম 0, হ্যাঁ ফর টি লেস দেন 0, ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না। তারপরে কি হলো, আমাদের ফার্স্ট এর লিমিটটা আসছে, সেটা আসছে কোনটা, এইটা ফর কোন রেঞ্জ 0 টু 1 মিলিতে আসছে 5t স্কয়ার, 0 টু 1 এ আসছে 5t স্কয়ার কুলম্ব, 0 টু 1 মিলি সেকেন্ড। তারপরে কি আসছে 1 টু 2, কি ফর্মুলা আসছে, এই যে 1 টু 2 আসছে এটা 10 মিলি ইনটু টাইম মাইনাস 5 মাইক্রো কুলম্ব, 10 মিলি ইনটু, আচ্ছা কি লিখলাম, 10 মিলি ইনটু টি, আসলে আসলে সুন্দর করে লিখলে মিলি মিলি লিখলে ঠিক হয় না, ফাইনাল লাইন তো সুন্দর করে লিখি 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 2, 10 মিলি মানে 10 টু দি মাইনাস 2t মাইনাস 5 মাইক্রো কুলম্ব ফর কত রেঞ্জ, 1 মিলি থেকে 2 মিলি সেকেন্ড। আর তারপরেরটা কি হবে, গ্রেটার দেন 2 মিলি সেকেন্ডে আমরা কি পেলাম, শুধু 15 মাইক্রো কুলম্ব, টি গ্রেটার দেন 2 মিলি সেকেন্ড।
এবং তোমাকে যদি বলি একটা গ্রাফ দিয়ে এক্সপ্রেস করো, গ্রাফটা কিরকম হবে খেয়াল করে দেখো। প্রথমে 0 ছিল, তারপরে y = x² এর গ্রাফ, এইরকম কিছু একটা। ঠিক আছে, 1 মিলি সেকেন্ডে আমরা বের করে রাখছিলাম, ভ্যালুটা আসতেছিল 5 মাইক্রোকুলম। এটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। তারপরে কি হয়ে গেল, তারপরটা স্ট্রেট লাইন হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রেট লাইন উইথ এ স্লোপ অফ 10 মাইক্রোকুলম। ঠিক আছে, এবং কি হয়েছে 2 মিলিতে গিয়ে আমাদের গ্রাফটা পাইছি আমরা, 2 মিলি সেকেন্ডে ভ্যালুটা বের করে রাখছিলাম 15 মাইক্রোকুলম। ফাইনালি এই 2 এর পরে গ্রাফটা ফ্ল্যাট হয়ে গেছে। আসলে দূরে লেখা উচিত ছিল, মানে ওই পাশে আছে আর কি, গ্রাফটা ভিন্ন কালারে। বুঝা গেছে, এই পাশেও আছে গ্রাফটা 0। অরিজিনালটার সাথে কম্পেয়ার করি তাহলে আরো সুন্দর বোঝা যাবে। এইটা ছিল অরিজিনালটা ছিল এইরকম। ঠিক আছে, এই যে এই জায়গাটা স্ট্রেট লাইন কে ইন্টিগ্রেট করলে স্কয়ার হয়ে গেছে, ফ্ল্যাট কে ইন্টিগ্রেট করলে স্ট্রেট লাইন হয়ে গেছে, কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেট করলে টি আসে, তো এটা ইন্টিগ্রেট হয়েছে, তারপর 0 কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হয়ে গেছে। কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু কত আমার, এটা কন্টিনিউয়াস হইতে হবে, সো এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই থাকবে। তাহলে এই অঙ্কটা সবার বোঝা গেছে? এরকম কিন্তু আসে, মানে একটা কিছু দিয়ে দিই আর একটা ইয়া পাওয়া যায়। স্যার, এটা হ্যাঁ বলো। মানে আপনি যে কিউটি লেখার সময় বললেন যে হচ্ছে একক উপসর্গ না লিখে মিলিটাকে 10^2 করছেন, বা আবার হচ্ছে এটা -5 × হ্যাঁ, 10^6, এটা ইচ্ছা আবার আসলে আমি দিলাম। মাইক্রোকুলম মানে একক মানে প্রতীক দিয়ে লিখলেন। লাস্টের লাইনটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 10 টু মানে এটা আসলে আমি এটা তুমি ওইটার মিলি রাখলেও হইতো, মানে আমাকে বুঝাইতে পারলেই হইলো। ঠিক আছে, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে লিখবো আমরা। এই সবগুলা কুলম্বে লিখলা সমস্যা নাই, অথবা তুমি আমি যেটা বললাম মিক্স করে লিখলেও সমস্যা নাই। পুরো অঙ্ক 10 মিলি দিছো, পুরো অঙ্কতেও তুমি আসলে বারবার মিলি টিলি বসানোর দরকার নেই, তো তুমি এখানে ওইটা রাখলেও কোনো সমস্যা হবে না, বুঝছো? যে এরকম যদি লিখতা যে 10 মিলি ইন্টু টি মাইনাস 5 মাইক্রো, ঠিক আছে, হোলটা কুলম্বে যাবে, তাইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু প্যাচ লাগান যাবে না আর কি। এনিওয়ে, কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এরকম কিন্তু আসে ইন্টিগ্রেশন করা। ফর এক্সাম্পল i = dq dt, এটা কিন্তু মানে যেখানেই দেখবা ডিফারেন্সিয়েশন আছে dw dt। আমি এখন তোমাকে একটা w এর ইকুয়েশন দিয়ে দিলাম, সরি p দিয়ে দিলাম, w বের করো, পাওয়ারের একটা গ্রাফ দিয়ে দিলাম, বললাম যে কত এনার্জি কনজিউম হয়েছে টোটাল, একই ফরম্যাট, তাই না? আচ্ছা, আর উল্টাটা কিন্তু সোজা, কিউ দিয়ে দিলে আই বের করা, জাস্ট স্লোপ বের করতে হবে। ফর এক্সাম্পল আচ্ছা, এটা আসলে এটাই একই অঙ্ক, উল্টাটা দেখি। এই যে এটা কিউ দিয়ে দিছে, আই বের করতে হবে, কি হবে? ডিকিউ ডিটি করতে হবে। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন করতে ঝামেলা, ওই যে আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট গুলা নিয়ে চিন্তা করতে হয়, লিমিট গুলা নিয়ে। এখানে আসলে সমস্যা নাই। আমি যদি সিম্পলি গ্রাফটা আঁকতে বলে, আঁকা খুব সহজ। 0 to 2 কি হবে, স্লোপ কত এখানে 50 কুলম বাই 2 সেকেন্ড, দ্যাট মিন্স 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে কি হবে, নেগেটিভ, একই স্লোপ, এখান থেকেও 2, এখান থেকেও 2, 50 50 তো -25 হবে, এই পুরোটা -25 হবে, আর এইখান থেকে আবারও +25 হবে। সো আমার ছবি যদি আঁকি, টু 4 6 8 সেকেন্ড, এদিকে আই ইন অ্যাম্পিয়ার, ঠিক আছে, বা ছোট হাতের আই ইন অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 25, এটা হচ্ছে -25।
ঠিক আছে, বুঝে গেছে কি? এটা তো কঠিন কিছু না। জি স্যার। স্যার গ্রাফটা কিভাবে আঁকবেন বুঝিনি, আরেকবার যদি বলতেন। আরেকবার বলবো। এখানে কিউ দেওয়া আছে, টি দেওয়া আছে, কারেন্ট বের করতে বলছে, তাহলে আই কি ডিকিউ ডিটি না, দ্যাট ইজ স্লোপ। ঠিক আছে, স্ট্রেট লাইন তো স্লোপ বের করা সহজ না। স্লোপ কত হবে? এটা তো y ইকুয়াল টু mx, তাহলে 2 সেকেন্ডে 50 কুলম গেছে, তাহলে স্লোপ কত হবে? 50/2 না, কুলম বাই সেকেন্ড, দ্যাট ইজ 25 অ্যাম্পিয়ার হয়ে যাবে। কোনো মিলিটিলি নাই এই অঙ্কে, 25 অ্যাম্পিয়ার হবে। আবার এখানে 2 সেকেন্ডে বাইরে 50 হয়েছে, আবার 2 সেকেন্ডে কমে 50 হয়েছে, তো এখানে +25 হলে এখানে -25 হবে। এখানেও একই, 2 সেকেন্ডে আরো 50 কমছে, তাহলে এখানেও -25 হবে। আর এক সেকেন্ডে আবারও 2 সেকেন্ড বাইরে, এখানে -50 গেছিল, আবার বাইরে +0 হয়েছে, আবার 50 বাড়ছে, তো এখানেও +25 হবে। ইকুয়াল না হইলে আবার বের করা লাগতো প্রত্যেকবার স্লোপ গুলা। এটা হচ্ছে আসলে আমার যদি জাস্ট আমি বুঝার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাকে অঙ্ক করতে দেয় পরীক্ষার খাতায়, দেখো 15 নাম্বারের অঙ্ক বা 17 নাম্বারের অঙ্ক, তখন এত সহজে করে দিলে হবে না, আমাকে ইকুয়েশন গুলো আনতে হবে। কিরকম আনবো বলো? আগে আমার কিউ কে এক্সপ্রেস করতে হবে। কিউ ইকুয়াল টু হোয়াট বলো? এই যে এই জায়গায় ইকুয়েশনটা কি হবে? Q is equal to এগুলা স্ট্রেট লাইন 25 বের for করতে 0 হবে, inches and 25 না, কারণ y ইকুয়াল টু mx। यस सर। ওখান থেকে আমরা আসলে m এর স্লোপ কত হবে? ওই যে m হয়ে যাবে 50/2, তাই না? 50 কুলম বাই 2 সেকেন্ড, তো এখানে কোনো মিলিটিলির ব্যাপার আসবে না, m পেয়ে যাব, 25 হবে। আচ্ছা, এটা কোন রেঞ্জে? 0 টু 2 তে, 2 সেকেন্ড। তারপরেরটা কি হবে? -25t। ঠিক আছে, -25t দিলে হবে না, c মাইনাস, এটা তো আর মূল বিন্দুগামী না। আচ্ছা আচ্ছা জি স্যার, c মাইনাস করতে। ঠিক আছে, c কত হবে বলো? নিজেরা কাদা করো, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তোমরা যে যা সুবিধা মতো করো, কিন্তু আমি লিখে দেই, সেটা হবে হচ্ছে, এটা কেমনে আনা যায় বলো? এটা ঠিক আসে কিনা বা আমি ঠিক লিখছি কিনা বলো? তোমরা এই এখন মাত্র এইচএসসি পাস করে আসছো, তোমরা ভালো এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারবে। অনেক ভাবে করা যায়, দুই বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 40, তাই না? এটা হচ্ছে 100 y অক্ষকে ছেদ করবে। দেখো এটা অনেক ভাবে করা যায়, দুইটা পয়েন্ট দেওয়া আছে, এখন আমরা মূল বিন্দুগামী সরলরেখা, অথবা আমরা একটা স্লোপ জানি অলরেডি, -25 হবে। সি কত হবে বলো তো? বুঝার সুবিধার জন্য এক্সটেন্ড করলে এখানে 50 হইলে ওখানেও 50 হইতে বাধ্য, সো এটা আসলে 100 তে গিয়ে ছেদ করবে, সো 100 - 25t। যেমনে পারো মোট কথা ইকুয়েশনটা আনতে হবে, ইকুয়েশন আনলে আমি আর মাথা ঘামাবো না কেমনে আনছো। আর যদি মানে রাফে দেখা দিতে পারো দিলে ভালো, আর ভুল হইলে শোনো, রাফে যদি থাকে আর আমি যদি ভুলটা খুঁজে বের করতে পাই, তাহলে পার্সিয়াল পাবা। আর ডাইরেক্ট লিখে দিছো কিন্তু ভুল হইছে, তাহলে আমি আর কেমনে বুঝবো তুমি কেমনে ইয়া করছো, ফোন না সরি, এটা একবারে 6 পর্যন্ত যাবে। এই পুরাটা একটা স্টেট লাইন, ডাইরেক্ট লিখে দিলাম ঠিক হলো, তাহলে প্রবলেম নেই, তাহলে মার্কস পাওয়া যাবে, নো প্রবলেম। এটা হচ্ছে একটু ঝামেলা। আচ্ছা, আর এটা কত হবে? এটা আবারও স্লোপ 25, আমি দেখেই বুঝতেছি। আর তোমাদের যদি টেনশন লাগে, দুই বিন্দুগামী সরলরেখা দিলে একবারে সব হয়ে যাবে, তোমার এত স্লোপ টপ কিছু চিন্তা করতে হবে। এটা আসলে কত? এটা হচ্ছে 6, -50 আর এই 8, 0, এই দুইটা বিন্দু দিয়ে যা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, সাইডে জাস্ট করে ফেলবা। -100 না, এটা 100 হবে না, হবে না, এখানে 50, হ্যাঁ এখানে আরো 50, -200 হবে। ঠিক আছে, ঠিক আছে, 4টা 50 লাগবে, সো এটা আসলে -200 + 25t হবে। এনিওয়ে, আমাদের এই কয়টা রেঞ্জে আমরা কিউ পেয়ে গেছি, এরপর ডিকিউ ডিটি করা আসলে এটা দেখানোর কোনো কিছু নাই, ডিকিউ ডিটি জাস্ট এগুলো ডিফারেন্সিয়েট করবা টি এর সাপেক্ষে। এটা হচ্ছে 6 থেকে 8, ঠিক আছে। সো এই ফর্মালি করতে হলে প্রথমে আমাদের এইটাকে এইগুলাকে বলে, তোমরা ম্যাথে পাইবাটা, সেটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন বলে। হ্যাঁ, পুরাটা গ্রাফকে আমি একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারতেছি না,
এটাকে বলে পিস ওয়াইজ। মাঝখানে মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে পারো যে কোনো একটাতে, সমস্যা নেই। এটা যেহেতু ম্যাথ না, অত রিগোরাস না, ম্যাথে না দিলে নাম্বার কেটে দিবে। এটা তোমাদের ম্যাথ করাবে, পিস ওয়াইজ ফাংশন বলে এগুলোকে। পিস ওয়াইজ ফাংশন যে খালি এরকম সুন্দর স্ট্রেট লাইন দিয়ে হবে সেটা না। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা দিতে পারি, স্ট্রেট লাইন, সাইনোসয়েড, সার্কেল দিতে পারি না? বুঝতেছো? এই এতটুকু হচ্ছে সাইনোসয়েড, এইটা হচ্ছে সার্কেল, সেমি সার্কেল বা কোয়ার্টার সার্কেল। প্রত্যেকটা ফর্মুলা বের করতে হবে, রেঞ্জ ওয়াইজ করে ইন্টিগ্রেশন করতে হবে। এটা আসলে সার্কেল দিয়ে দিলে বেশি প্যারা, বাট সাইনোসয়েড কিন্তু দেওয়াই যায়, পরীক্ষায় দিতেই পারি, কোনো সমস্যা নেই, সাইনোসয়েড বের করতে পারবা। এটা প্র্যাকটিস করবা। এই এটা তোমাদের ইয়া দিলাম। 11:55 বেজে গেছে। হ্যাঁ, আজকে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। এটা তোমাদের ইয়া থাকলো, প্র্যাকটিস প্রবলেম থাকলো, সেটা হচ্ছে এটা আমি সার্কেলটা দিয়ে দিই। সার্কেলটা বড় প্রবলেম, তোমরা প্র্যাকটিস করলা, পরীক্ষায় হয়তো সার্কেল নাও দিতে পারি। এটা ধরো সবগুলা ধরো যে 1 মিলি সেকেন্ড, মানে 1 কত 2 3 4 মিলি সেকেন্ড, এটা টি 3 মিলি সেকেন্ড, আর এই জায়গাটা হচ্ছে ধরো 10, এই জায়গাটা -10। তাহলে এটা সার্কেল না, এটা ইলিপসয়েড হয়ে গেছে। ঠিক আছে, এটা স্ট্রেট লাইন। আমি তোমাকে বললাম এটা হচ্ছে কারেন্টের গ্রাফ, এটা ধরো মিলি অ্যাম্পিয়ার, দিস ইজ এ কারেন্টের গ্রাফ। তোমাদের টাস্ক হবে হচ্ছে এটা ইয়া করা, কিউব বের করা, কারেন্টকে ফর্মাল প্রসেসে করতে হবে পুরাটা। ঠিক আছে, এটা তোমরা আগামী কালকে ক্লাসে করে নোটবুকে জমা দিবা। নোটবুক ইউজ করা শিখছো? নোটবুক? আচ্ছা, তোমরা ইয়াতে যাও, তোমাদের যে টিমসটাতে আছে, টিমসটাতে একটু যাও, খেয়াল করবা এই ফাইলস মোরে গেলে দেখবা এখানে একটা আছে ক্লাস নোটবুক। ঠিক আছে, তো ক্লাস নোটবুকে হচ্ছে তোমরা প্রত্যেকে যদি তোমাদের একটা করে একটা ইয়া লিখবা, দিবা হচ্ছে বেসিক কনসেপ্টস নামে একটা ইয়া খুলবা, ওখানে হচ্ছে একটা নিউ পেজ খুলবা, পেজের নাম দিবা বেসিক কনসেপ্টস। তো তখন হচ্ছে ওখানে তোমরা যেগুলা করবা আমি এখানে সবগুলো অ্যাক্সেস করতে পারবো, তো তোমাদের প্রত্যেকের খাতা আমি দেখতে পারবো। ঠিক আছে, তো তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে কি রবিবার, না তার আগে এই প্রবলেমটা সলভ করে ওখানে ছবি তুলে আপলোড দিয়ে দিতে পারো। সো প্রবলেমটা একটু দেখান তো। প্রবলেমটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব এখন এই চ্যাটের মধ্যে। ঠিক আছে, তো তোমাদের ক্লাস আজকে এখানে শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।